হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইসোমেরিজম বা সমবয়বতা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই দেখো, এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের আইসোমেরিজম, এই আইসোমেরিজমটাকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে স্ট্রাকচারাল বা গঠনগত আইসোমেরিজম বা গঠনগত সমবয়বতা, আর দ্বিতীয়টা হচ্ছে স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও আইসোমেরিজম, ঠিক আছে। তো আইসোমেরিজম বা সমবয়বতা টার্মটা তোমরা ক্লাস 11 অর্গানিক কেমিস্ট্রিতে অলরেডি জেনেছো। তো এখানে যে সমস্ত স্ট্রাকচারাল আইসোমেরিজমগুলো আমরা পড়বো সেগুলো হবে তার থেকে কিছুটা আলাদা, ঠিক আছে। আর স্টিরিও আইসোমেরিজমকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল স্টিরিও আইসোমেরিজম আর একটা হচ্ছে অপটিক্যাল স্টিরিও আইসোমেরিজম। তো আজকে আমাদের মেন বিষয়বস্তু হবে আজকের ভিডিওর, সেটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমেরিজমগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। তো এই স্ট্রাকচারাল আইসোমেরিজমগুলোকে প্রধানত চারটে ভাগে ভাগ করা যায়, এটা দেখবে তোমাদের বইয়েও দেওয়া আছে। তার সাথে সাথে আমরা আরও দুটো টাইপের স্ট্রাকচারাল আইসোমেরিজম দেখব, অর্থাৎ টোটাল 6 প্রকারের স্ট্রাকচারাল আইসোমেরিজম আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো তাহলে প্রথমেই হেডিং করো আয়োনাইজেশন স্ট্রাকচারাল আইসোমেরিজম, বা আমরা শুধু লিখতে পারি আয়োনাইজেশন আইসোমেরিজম। এই আইসোমেরিজমটা হলো স্ট্রাকচারাল আইসোমেরিজমের প্রথম ভাগ, আয়োনাইজেশন আইসোমেরিজম, ঠিক আছে। অর্থাৎ একই আণবিক সংকেত বিশিষ্ট কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যখন দুরকম ভিন্ন ভিন্ন সরল ও জটিল আয়ন দেখা যাবে তখন সেই আইসোমেরিজমটাকে আমরা বলবো আয়োনাইজেশন আইসোমেরিজম। যেমন একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে দেখো পুরো ব্যাপারটা তোমাদের কাছে এবার ক্লিয়ার হবে। ধরো এটা লিখলাম সিও বিআর NH3 SO4, ঠিক আছে। এটা হচ্ছে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড যার কোঅর্ডিনেশন এন্টিটি হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভেতরের পোর্শনটা, আর বাইরের পোর্শনটা হচ্ছে কাউন্টার আয়ন। যদি আমরা এটাকে ক্যাটায়নিক এবং অ্যানায়নিক পোর্শনে ভাঙি তাহলে ওপরটা হবে এটা 2-, এটা 2+, ঠিক আছে। তার কারণ পুরোটা নিউট্রাল, এই পোর্শনটা 2- হলে এই পুরোটা হবে 2+। তার মানে এটা যদি বিয়োজিত হয় তাহলে বিয়োজিত হয়ে জলীয় দ্রবণে কি উৎপন্ন করবে? দুটো আয়ন তৈরি করবে। ফার্স্ট আয়নটা যেটা হবে সেটা হবে সিও বিআর NH3 2+, তার সাথে উৎপন্ন হবে SO4 2-। এত অবধি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তো ব্যাপার হচ্ছে এখানে যে ক্যাটায়নটা তৈরি হলো সেটা হচ্ছে জটিল আয়ন, আর যে অ্যানায়নটা তৈরি হলো সেটা হচ্ছে সরল প্রকৃতির আয়ন। ঠিক তেমনিভাবে যদি আমরা এই আণবিক সংকেত বিশিষ্ট এর আইসোমারটা তৈরি করি তাহলে তার যে স্ট্রাকচারটা হবে সেটা হবে ঠিক এরকম। সিও NH3 SO4টা ভেতরে ঢুকে যাবে, তাহলে সিও SO4 NH3 বিআর। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। তো এখানে বিআর মাইনাস তৈরি হবে, মাথাতে প্লাস তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি তাহলে তৈরি হবে সিও SO4 NH3 প্লাস প্লাস হচ্ছে বিআর মাইনাস। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে প্রথমে সরল অ্যানায়ন তৈরি হয়েছিল SO4 2-, এখানে সরল অ্যানায়ন তৈরি হলো বিআর মাইনাস, ঠিক আছে। তাহলে দুটো ক্ষেত্রে যে অ্যানায়নগুলো তৈরি হলো সেগুলো আলাদা, আবার যে ক্যাটায়নগুলো তৈরি হলো সেটাও আলাদা, অথচ এই দুটো যৌগেরই মেন আণবিক সংকেতটা কিন্তু একই। এবং সর্বোপরি আমরা যদি মেন যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা নেওয়া রয়েছে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমে যদি আমরা অক্সিডেশন স্টেট বের করি তাহলে দুটো ক্ষেত্রে আমাদের সেমই থাকবে। কীরকমভাবে সেম থাকবে দেখো, ভেরি ইজি। এটাকে আমাদের +3 করতে হবে, তার কারণটা হচ্ছে বিআর এর জন্য -1, তাহলে কোবাল্টটাকে যদি +3 করি তবেই এর বাইরে আমরা +2টা পাবো। এখানেও ঠিক দেখো, এটা হচ্ছে -2, তাহলে এখানে যদি আমরা +3 করি তবেই আমরা বাইরে +1টা পাবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটো যৌগের ক্ষেত্রে আমাদের অক্সিডেশন স্টেটটা সেম থাকছে, আর থাকারই কথা, কারণ ওয়ার্নারের থিওরি অনুযায়ী আমরা জানি যে প্রাইমারি ভ্যালেন্সি, এই অক্সিডেশন স্টেট যেটা প্রাইমারি ভ্যালেন্সি ডিনোট করে, তাহলে এটার ক্ষেত্রেও প্রাইমারি ভ্যালেন্সি 3, এটার ক্ষেত্রেও 3, অর্থাৎ প্রাইমারি ভ্যালেন্সি এখানে চেঞ্জ হবে না বা হচ্ছে না। দ্বিতীয়ত
এর চারিদিকে লিগেন্ড আছে 5 আর 1 6, অর্থাৎ এর কোঅর্ডিনেশন নাম্বার 6 প্লাস হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সিও 6। এখানেও দেখো এটা একটা লিগেন্ড আর এখানে 5টা লিগেন্ড, অর্থাৎ এরও কোঅর্ডিনেশন নাম্বার 6, সেকেন্ডারি ভ্যালেন্সি 6। তাহলে যৌগ দুটো একই রকম যৌগ, আণবিক সংকেত এক, তাদের অক্সিডেশন স্টেট এক, তাদের প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি সেম, কোঅর্ডিনেশন নাম্বার সেম, কিন্তু ডিফারেন্স কোন জায়গাতে? ডিফারেন্স হচ্ছে যেগুলো তখন যদি এগুলোকে আমরা দ্রবীভূত করি তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো ভিন্ন ভিন্ন তৈরি হচ্ছে। সেই জন্য এইগুলোকে বলা হয় আয়োনাইজেশন আইসোমেরিজম, অর্থাৎ আয়নিত হওয়ার সময়তে যখন আইসোমার সেগুলো তৈরি করে। ব্যাপারটা বোঝা গেছে? বেশ, এবারে এই দুটোকে আমরা কিভাবে চিহ্নিত করব? চিহ্নিত করার একটা উপায় রয়েছে খুব সুন্দর। দেখো, যদি আমরা এই আয়নগুলোকে বেরিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে যোগ করি, বেরিয়াম ক্লোরাইড, তাহলে এই বেরিয়াম ক্লোরাইডের বেরিয়াম 2+ আয়ন, তাহলে বেরিয়াম ক্লোরাইডের মধ্যে রয়েছে বেরিয়াম 2+ আয়ন আর দুটো Cl- আয়ন। এই বেরিয়াম 2+ আয়ন এই সালফেট আয়নের সাথে যুক্ত হবে এবং তৈরি করবে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ। তোমরা এটা প্র্যাকটিক্যালেও করে থাকবে। আমরা জানি যে বেরিয়াম ক্লোরাইড কি পদক্ষেপ ফেলে? SO4 এর সাথে যুক্ত করে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ তৈরি করে। ঠিক আছে, আমরা H2SO4 এর সাথে যোগ করেও আমরা দেখেছিলাম বেরিয়াম সালফেট তৈরি হয়, প্র্যাকটিক্যালে নিশ্চয়ই প্রত্যেকে করেছো। আচ্ছা, এবার আমরা চলে আসবো সেকেন্ড পোর্শনটাতে। যদি আমরা সেকেন্ড পোর্শনে Br- যেটা রয়েছে, যদি আমরা সিলভার নাইট্রেটের দ্রবণ নিই অর্থাৎ AgNO3, তাহলে AgNO3 এটা কীভাবে ভাঙবে? Ag+ আর NO3-, এই Ag+ Br- এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে AgBr এর সাদা পদক্ষেপ। ঠিক আছে, তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো আলাদা আলাদা কম্পাউন্ড, এদেরকে যদি শনাক্তকরণ করতে হয় বা বুঝতে হয় যে এটা না এটা, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে চিহ্নিত করব? আমাদের এটাকে যদি আমরা বেরিয়াম ক্লোরাইড দ্রবণ নিই প্রথম দ্রবণটাকে, তাহলে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ পড়বে। আচ্ছা, প্রথম দ্রবণটাতে যদি AgNO3 দিই তাহলে কোনো পদক্ষেপ পড়বে না, আর দ্বিতীয় দ্রবণটাতে যদি আমরা AgNO3 দিই তাহলে AgBr এর সাদা পদক্ষেপ পড়বে, কিন্তু বেরিয়াম ক্লোরাইড দিলে কোনো পদক্ষেপ পড়বে না। তাহলে প্রথমটাতে আমাদের দিতে হবে বেরিয়াম ক্লোরাইড আর দ্বিতীয়টাতে দিতে হবে AgNO3, তবেই আমরা চিহ্নিতকরণ করতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা এটার সাথে বুঝে রাখলাম। নেক্সট হচ্ছে দেখো তাহলে আমাদের হাইড্রেট আইসোমেরিজম। তাহলে হাইড্রেট শব্দটার মাধ্যমে আমাদের সামনে চলে এলো জলের একটা কনসেপ্ট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এক্সাম্পলটা দেখে নিই, তাহলে পুরো ব্যাপারটা আমাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। CrH2O6 Cl3, মনে করো এই কম্পাউন্ডটা দেওয়া আছে, যার এটা হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি, বাইরে হচ্ছে এটা কাউন্টার আয়ন। ঠিক একই আণবিক সংকেত বিশিষ্ট যদি আমরা নিচে আরেকটা কম্পাউন্ডের কথা ভাবি, যে H2O6 এর পরিবর্তে এখানে যদি আমরা H2O5 লিখি, আর বাইরের 3টে ক্লোরিনের মধ্যে যদি একটা ক্লোরিন কোঅর্ডিনেশন এন্টিটির ভেতরে ঢুকে যায়, তাহলে বাইরে পড়ে থাকবে Cl2.H2O। অর্থাৎ ভেরি ইজিলি আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াটার মলিকিউল বাইরে বেরিয়ে গেছে আর একটা ক্লোরাইড আয়ন ভেতরে ঢুকে গেছে। তাহলে এই দুটো যৌগের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে এদের আণবিক সংকেত এক হওয়া সত্ত্বেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার মলিকিউলগুলো যে কোঅর্ডিনেশন এন্টিটির ভেতরে ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে ছিল 6টা, এখন হয়ে গেছে 5টা, অর্থাৎ একটা ওয়াটার মলিকিউল কিন্তু আমাদের কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে বেরিয়ে চলে এসেছে। ঠিক যদি আমরা পরের স্টেপে যাই, অর্থাৎ আরেকটা H2 কমিয়ে দিই, তাহলে আরেকটা ক্লোরিনকে ভেতরে ঢোকাতে হবে। কেন ঢোকাতে হবে? তার কারণটা হচ্ছে যে আমাদের মেনলি এখানে ক্রোমিয়ামের যে কোঅর্ডিনেশন নাম্বার, সে কোঅর্ডিনেশন নাম্বারটাকে কিন্তু ফিক্সড রাখতে হবে, ওটা চেঞ্জ করার কিন্তু উপায় নেই। ঠিক আছে, তাহলে এর চারিদিকে H2O6 আছে, তার মানে কোঅর্ডিনেশন নাম্বার 6। যদি আমরা Clটাকে না ঢোকাই তাহলে দেখো কোঅর্ডিনেশন নাম্বার হয়ে যাবে 5। তাহলে কোঅর্ডিনেশন নাম্বারকে মেনটেন করার জন্য একটা ক্লোরাইডকে আমাদের ভেতরে ঢোকাতেই হবে। অর্থাৎ এদের মধ্যে একটা ক্লোরাইড এবং H2ওর মধ্যে এক্সচেঞ্জ হলো, পরের স্টেপে আরও একটা ক্লোরাইড এবং একটা H2ওর মধ্যে কি হলো? এক্সচেঞ্জ হলো। ফলে আমরা 3টে আলাদা আলাদা কম্পাউন্ড পেলাম, যে 3টে কম্পাউন্ড যেহেতু একই আণবিক সংকেত বিশিষ্ট, তাই এদেরকে আমরা বলবো হাইড্রেট আইসোমেরিজম, কিন্তু এদের কালারগুলো আলাদা আলাদা। প্রথমটা হচ্ছে বেগুনি,
দ্বিতীয়টাও সবুজ বর্ণ এবং 3 নম্বরটাও হচ্ছে সবুজ বর্ণ। তাহলে এখানে আমরা কতগুলো ফ্যাক্টর এখানে কাজ করবে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে যে বাইরে যে H2ওটা বেরিয়ে চলে এলো, সেই H2ওটা অ্যাকচুয়ালি এবার H2SO4 দ্বারা শোষিত হবে, গাঢ় H2SO4 দ্বারা সেটা শোষিত হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গাঢ় H2SO4 দ্বারা শোষিত H2O, গাঢ় H2SO4 দ্বারা কে শোষিত হবে। দেখো এখানে বাইরে কোনো H2O নেই, তাহলে বাইরে যদি না থাকে ভেতরের ওয়াটারগুলো তো কোঅর্ডিনেশন এন্টিটির ভেতরে আছে, তাহলে তারা তো H2SO4 দ্বারা শোষিত হবে না, তাহলে এটা হবে 0। পরেরটাতে কি হবে, একটা H2O বাইরে চলে এসেছে, তাহলে যেটা বাইরে চলে এসেছে সেটা শোষিত হয়ে যাবে। পরের স্টেপে কি হবে, দুটো বাইরে চলে এসেছে, তার মানে এই দুটো H2O কি হবে, শোষিত হবে। ঠিক তেমনিভাবে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যেমন আমরা আগের এক্সাম্পলটাতে দেখলাম যে যদি আমরা AgNO3 দ্রবণের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে। দেখো এখানে 3টে ক্লোরাইড আয়ন আছে, তাহলে AgNO3 এর সাথে 3টে ক্লোরাইড আয়ন বিক্রিয়া ঘটাবে এবং 3 অণু AgCl তৈরি হবে। তার মানে কতগুলো ক্লোরাইড আয়ন এখানে AgNO3 এর সাথে বিক্রিয়া ঘটাবে, 3টে ক্লোরাইড আয়ন আছে, তার মানে 3টে ক্লোরাইড আয়নই AgNO3 এর সাথে বিক্রিয়া করবে এবং 3 অণু তৈরি হবে AgCl। এখানে কটা ক্লোরাইড আছে বাইরে, দুটো, তাহলে 2 অণু AgCl তৈরি হবে। ভেতরেরটা তো কোনো কাজ করবে না বা বিক্রিয়া করবে না, এখানে 1 অণু AgCl তৈরি হবে। তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হলো এবং আয়নগুলো যেগুলো তৈরি হবে প্রত্যেকটা ক্ষেত্রে, এখানে যে আয়নটা তৈরি হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে CrH2O6 3+ প্লাস 3Cl মাইনাস, ঠিক আছে, কারণ 3টে Cl এর জন্য হচ্ছে -3, তাহলে এখানটা +3 হতে হবে, তার মানে আমাদের দাঁড়ালো 3+ প্লাস 3Cl মাইনাস। পরেরটাতে কি হবে, 2 নম্বরটাতে বলো, CrH2O5 Cl 2+ প্লাস 2Cl মাইনাস। এখানটা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, তার কারণটা হচ্ছে দুটো Cl আছে ওই জন্য -2, তার মানে এখানটা আমাদের +2 হতেই হবে। আচ্ছা, ওয়াটারের তো চার্জ হচ্ছে 0, কারণ এটা হচ্ছে নিউট্রাল মলিকিউল এবং যখন আয়নে বিশ্লিষ্ট হবে তখন এখানে আর ওয়াটারটাকে আমরা লিখবো না, তার কারণটা H2ওটা এই H2SO4 দ্বারা অলরেডি তখন শোষিত হয়ে গেছে, তাহলে H2ওটা কিন্তু এখানে আর পড়ে থাকবে না আলটিমেটলি, ঠিক আছে, যৌগ আকারে থাকবে কিন্তু H2SO4 দ্বারা পরবর্তীকালে শোষিত হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, এখানটা নিশ্চয় বলার কিছু নেই, এটা হয়ে যাবে -1, তার মানে এখানটা +1, তাহলে এখানটা তৈরি হবে CrH2O4 Cl2 প্লাস আয়ন প্লাস Cl মাইনাস আয়ন। ঠিক আছে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। নেক্সট আমরা দেখব কোঅর্ডিনেশন আইসোমেরিজম। আচ্ছা, নেক্সট দেখো কোঅর্ডিনেশন আইসোমেরিজম, ঠিক আছে। তো কোঅর্ডিনেশন আইসোমেরিজমের প্রথমে আমরা উদাহরণটা দেখে নিই, তাহলে পুরো ব্যাপারটা আবার বুঝতে পারবো। এখানে জেনারেলি দুটো জটিল আয়নকে একসাথে নেওয়া হয়। ধরো এই এক্সাম্পলটা দেওয়া আছে CONH3 6 CrCN6, ঠিক আছে। তো এখানে এই যে লিগেন্ডগুলো রয়েছে দুটো আলাদা আলাদা কোঅর্ডিনেশন এন্টিটির ভেতরে, তো এই লিগেন্ডগুলো কি হয়, একে অপরের সাথে স্থান এক্সচেঞ্জ করে। তো এখানে দুটোই জটিল আয়নযুক্ত কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ঠিক আছে। তো পরের স্টেপে এদের যে আইসোমেরিজমটা দাঁড়াবে সেটা হবে CN-টা এখানে আসবে আর NH3টা কোথায় যাবে, এখানে। তো এই ধরনের যে আইসোমেরিজমগুলো, এই আইসোমেরিজমগুলোকে বলা হয়ে থাকে, বলো, কোঅর্ডিনেশন আইসোমেরিজম। তাহলে আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে আবার ক্লিয়ার হয়েছে। তাহলে যদি আমাদের লিগেন্ডগুলো দু ধরনের, মানে এটা এমন ধরনের কোঅর্ডিনেশন এন্টিটি হতে হবে যেখানে জটিল ক্যাটায়ন এবং জটিল অ্যানায়ন থাকবে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র যে অ্যানায়নগুলো রয়েছে বা লিগেন্ডগুলো রয়েছে, শুধুমাত্র অ্যানায়ন নয়, যে লিগেন্ডগুলো রয়েছে এর ভেতরে, সেই লিগেন্ডগুলো যদি এক্সচেঞ্জ করে তাহলে কি হবে, তাহলে আমাদের কোঅর্ডিনেশন আইসোমেরিজম দেখা যাবে। তাহলে আশা করি পুরো ব্যাপারটা তোমরা কোঅর্ডিনেশন আইসোমেরিজমটা বুঝতে পারলে। এবার এদের নোমেনক্লেচারটা দেখো আমাদের সম্ভবত করানো হয়নি, তো নোমেনক্লেচারটা একটু হালকা করে বলে দিই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে তার নামটা কিভাবে লিখব। সেকেন্ডটাকে বাদ দাও, ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা প্লাস হিসাবে দেখব পজিটিভ, পরেরটাকে আমরা নেগেটিভ হিসাবে দেখব। এবার আমাদের কাজ হবে লিগেন্ডটাকে দিয়ে শুরু করা, তাহলে কটা অ্যামিন আছে, 6টা, তাহলে এটা লিখলাম আমরা হেক্সা অ্যামিন। তারপরে আছে কি, কোবাল্ট, তাহলে হেক্সা অ্যামিনের পরে আমরা লিখব কোবাল্ট।
কোবাল্টের ভেতরের অক্সিডেশন স্টেট দেখো এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না, ঠিক আছে, তাই আমরা ফাঁকা রাখবো। তারপর কি করব, একটু স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে আমরা এই দিকটা লিখব, এটা কি আছে হেক্সা সায়ানো। এখানে কিন্তু আর ক্রোমিয়াম লেখা যাবে না, যেহেতু এটা অ্যানায়নিক পোর্শনের মধ্যে হয়ে যাচ্ছে বা সেকেন্ড পার্টে হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য এটাকে আমাদের যা নিয়ম অর্থাৎ এর সাথে 8 যোগ করতে হবে। তাহলে এটা হবে হেক্সা সায়ানো ক্রোমেট। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমাদের কনফিউশন হচ্ছে ক্রোমেটের পরে অক্সিডেশন স্টেট বসাতে হবে, আমরা অক্সিডেশন স্টেটটা জানি না। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা নিউট্রাল, এটা হচ্ছে -6, তাহলে এটা যদি -6 হয় তাহলে কোবাল্ট এবং ক্রোমিয়াম দুটো মিলিয়ে পরে আমাদের হতে হবে কত, +6। যদি আমাদের এই ধরনের লিগেন্ডে একটাতে -6 থাকে তাহলে কিন্তু একটা +6 হবে, একটা 0 হবে, এমনটা কিন্তু হবে না। তখন এই যে পুরো চার্জটা হয়েছে এই পুরো চার্জটা দুটো সমান ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে লিখব এই কোবাল্টটাও 3, এই ক্রোমিয়ামটাও 3 বা ক্রোমেটটাও 3, মানে কম্পাউন্ডটা এরকম দাঁড়াবে, এটা +3, এটা 0, এটা +3। তার মানে এখানটাতে আমরা লিখব বারটাতে +3 আর এর বাইরে -3। দেখো এটা কত সুন্দর ক্যাটায়নিক এবং অ্যানায়নিক পোর্শনে ভেঙে গেছে, যেটা এটা হচ্ছে একটা জটিল ক্যাটায়ন, এটা হচ্ছে পুরোটা একটা জটিল অ্যানায়ন, যেখানে কোবাল্টটা +3 স্টেটে রয়েছে, সেই জন্য পুরোটা স্টেট হয়েছে +3, আর এইটা পুরোটা কি রয়েছে -3 স্টেটে রয়েছে। তার কারণটা হচ্ছে আমাদের আলটিমেটলি পুরো যৌগটাকে নিউট্রাল করতে হবে। ভালো করে একটু বোঝার চেষ্টা করো, যদি আমরা এমন করতাম যে এখানে 0 আছে তাহলে এখানটা যদি আমরা 0 রেখে দিতাম, খুব ভালো করে বোঝো, আর এখানে -6 আছে তাই জন্য এটাকে যদি আমরা +6 করে দিতাম তাহলে কিন্তু আমাদের এটাও নিউট্রাল হয়ে যেত, এটাও নিউট্রাল হয়ে যেত, অর্থাৎ 0 0, তাহলে এখানটা তো কোনো চার্জ থাকতো না, এখানেও কোনো চার্জ থাকতো না, কিন্তু তাহলে আমাদের কম্পাউন্ডের যে স্ট্রাকচার সেটাই ভুল হয়ে যাবে। অর্থাৎ দুটো নিউট্রাল এরকম কম্পাউন্ডকে আমরা পরস্পর একসাথে জোটবদ্ধ অবস্থাতে রেখে যৌগ বানাতে পারবো না। আচ্ছা, 4 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিঙ্কেজ আইসোমেরিজম। ঠিক আছে, উদাহরণটা দিয়ে দিই, খুব সহজ। CO NO2 NH3 ঠিক আছে, SO4, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে CO ONO NH3 SO4। তো এখানে এই যে দুটো কম্পাউন্ড আমি লিখেছি, এখানে দেখো দেওয়া আছে NO2 আর এখানে ONO, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটাই, অর্থাৎ এখানে যে লিঙ্কটা তৈরি হয়েছে সেই লিঙ্কটা তৈরি হয়েছে নাইট্রোজেন অ্যাটম দ্বারা, আর এখানে যে লিঙ্কটা তৈরি হয়েছে সেই লিঙ্কটা তৈরি হয়েছে অক্সিজেন দ্বারা। তার কারণ আমরা খুব ভালোভাবেই জানি এই যে NO2 আর ONO এগুলো হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগেন্ড, এগুলো আমাদের আগেই আলোচনা করা হয়েছে, অ্যাম্বিডেন্টেড লিগেন্ড। তাহলে এদের দুটো ডোনার সেন্টার থাকে, কখনো নাইট্রোজেন ডোনার সেন্টার হিসেবে কাজ করে, কখনো অক্সিজেন ডোনার সেন্টার হিসেবে কাজ করে। সেই জন্য এই যে আইসোমেরিজমটা এটাকে বলা হচ্ছে লিঙ্কেজ আইসোমেরিজম। তাহলে এই হচ্ছে মেন 4টে টাইপের আইসোমেরিজম যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। আরও দুটো আইসোমেরিজম আমরা করব, সাথে সাথে জাস্ট নামগুলো জেনে রাখবো অন্তত পক্ষে। সেটা হচ্ছে যে প্রথমটা পলিমারাইজেশন আইসোমেরিজম। পলিমারাইজেশন আইসোমেরিজম এর এক্সাম্পল হচ্ছে CO NO2 3 NH3 ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে CO NH3 6 আর CO NO2 6। এই দুটো হলো পলিমারাইজেশনের এক্সাম্পল। দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা ডবল ডবল হয়ে গেছে, এখানে দুটো কোবাল্ট, এখানে একটা, এখানে 3টে, এখানে 6টা, এখানে 3টে, এখানে 6টা, সব দেখো ডবল ডবল, অর্থাৎ এখানে কি ঘটেছে, পলিমারাইজেশন ঘটেছে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে পলিমারাইজেশন আইসোমেরিজম। আর লাস্ট একটা উদাহরণ তোমরা দিতে পারো, সেটা হচ্ছে লিগেন্ড আইসোমেরিজম, AgPIC2, আর দ্বিতীয়টা হচ্ছে AgNiC2। আচ্ছা, এদের যে নামগুলো পিআইসি আর এনআইসির যে নাম, এটার নাম হচ্ছে পিকোলিনেট আয়ন, আর নিচেরটা হচ্ছে নিকোটিনেট
আয়ন। ঠিক আছে, তো লিগেন্ডগুলোর মধ্যে আইসোমেরিজমটা তৈরি হয় বলে এটাকে বলা হয়ে থাকে লিগেন্ড আইসোমেরিজম। তো যাই হোক, এটা হচ্ছে 6 নাম্বার। এই 6 নাম্বার আর এর আগে যেটা 5 নাম্বার আমরা করলাম অর্থাৎ পলিমারাইজেশন, এগুলো তোমাদের বইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, এই দুটো তোমাদের দেখার দরকারও নেই। প্রথম 4টা আইসোমেরিজম তোমরা ভালো করে করবে। আজকের ভিডিওটা এতটাই, আশা করি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারলে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব স্টিরিও আইসোমেরিজমের অন্তর্ভুক্ত জিওমেট্রিক্যাল এবং অপটিক্যাল আইসোমেরিজম সম্পর্কে। ওকে।